আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সকলেই দেখেছেন যে কালকে একটা ভিডিও পোস্ট আমি ছেড়েছি। শেখ হাসিনা হয়তো কলকাতা আসছেন, মানে কলকাতা আসছেন উনি, এখনো ডেট বা সময় এখনো ঠিক হয়নি। আমি জানতাম না যে আমাদের রাজ্যপাল RN রবি তিনিও একটা মানে আমন্ত্রণ ওনাকে জানিয়েছিলেন। এর আগে শুভেন্দুকে ফোন করার পর শুভেন্দু একটা আমন্ত্রণ জানিয়েছিলেন, সে খবর তো আপনাদের আমি দিয়েছিলাম যে আপনি আমাদের এখানে কতদিন অতিথি হয়ে এসে থাকলে আমরা আপনাকে সেবা করার সুযোগ পাই, আমাদের এখানে দয়া করে আসুন কলকাতাতে। তারও আগে আমি বলেছিলাম মমতা ব্যানার্জির আমলে সেই সময়তে একবার কলকাতা তাকে আনার একটা পরিকল্পনা নরেন্দ্র মোদীর ছিল, যে কলকাতার কাছাকাছি কোনো একটা সেফ হাউসে তাকে রাখবেন। কিন্তু মমতা ব্যানার্জির মানে আপত্তিতে সেটা হয়ে ওঠেনি। এখন সরকার বদলের পর এখন তাকে আবার কলকাতায় আনার ব্যাপারটা চিন্তা করা হচ্ছে। আপাতত যা ঠিক হয়েছে, তিনি এসে প্রথমে রাজভবনেই উঠবেন। এখন বাড়ি টাড়িগুলো একটা সেফ হাউস দেখা হচ্ছে, তারপর সেফ হাউস তৈরি হয়ে গেলে, টার্নিচার ঢুকে গেলে, সিকিউরিটি রেডি হয়ে গেলে তিনি ওখানে চলে যাবেন, আপাতত কিছুদিন ওখানে থাকবেন, তারপরে আবার দিল্লি যাবেন। এখন তার আগে মানে দেরিটা হচ্ছে কেন, তার আগে কূটনৈতিক কিছু সমাধান আছে। আমরা মনে আছে, আপনারা সবাই জানেন যে আমাদের এখানে বিজেপি জয়লাভ করাতে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। আচ্ছা, একটা রাজ্যের ইলেকশনে জয় পেয়েছে, বিপুল ভোটে জয় পেয়েছে, তার জন্য ডোনাল্ড ট্রাম্পের কি এসে গেল? আসলে ডোনাল্ড ট্রাম্প যাচ্ছেন এখন বেজিংয়ে এখন শি জিনপিংকে একটু টুপি টুপি মারতে হবে, নাহলে আমেরিকার অবস্থা খুব খারাপ। ধারের বোঝা 141 ট্রিলিয়নে পৌঁছে গেছে, 41 ট্রিলিয়নে পৌঁছে গেছে। প্রতি 9 মাসে 1 ট্রিলিয়ন করে বাড়ছে। এই অবস্থায় বিভিন্ন জায়গা থেকে উনি তোলার চেষ্টা করেছেন, কিন্তু কোথাও কিছু করতে পারেননি। ট্যারিফ বসিয়ে কিছু করতে পারেননি। উল্টে ওনার জনপ্রিয়তা ক্রমশ হ্রাস পাচ্ছে। উল্টো দিকে ভাবুন, ভারতের সঙ্গে একটা সেকেন্ড চ্যানেলে মার্কো রুবিও এবং জেডি ভান্স বরাবর একটা মানে কথাবার্তা চালিয়ে যাচ্ছে, এবং ঠিক হয়েছিল যেটা আমি আপনাদের বলেছিলাম যে ওভারল্যাপিং পদ্ধতিতে কাজ করা হবে। এখন তারেক রহমানকে যে বসানো হয়েছিল ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সহমতে, তারেক রহমান সেই পথে হাঁটছেন না। তিনি আবার পাকিস্তানের পথ ধরেছেন এবং কোনো শর্ত তিনি পূরণ করেননি। পাকিস্তানের পাশাপাশি তিনি করছেন কি, চীনের সঙ্গে সম্পর্ক করছেন, যেটা একেবারে দুচক্ষের বিষ আমেরিকার কাছে। আর আমেরিকা জানে ভারতকে যদি কাছে রাখতে হয়, তাহলে সেক্ষেত্রে আমেরিকার উচিত হবে ভারতের সঙ্গে সখ্যতা বাড়ানো। কারণ চীনের চোখে চোখ রেখে কথা বলতে পারে একমাত্র ভারত। আর চীন এখন খুব বিপদের মধ্যে আছে। চীনের এখন বাজার দরকার। এখন ভারতের বাজারটা চীন নেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। ভারতও লালিপাপের মধ্যে ঝুলিয়ে রেখে দিয়েছে, ঠিক আছে আস্তে আস্তে খুলবো, তোমার অবস্থা দেখে তারপরে খুলবো। এই যে মার্কো রুবিও এই মাসে আমাদের এখানে আসছেন, সম্ভবত মার্কো রুবিওর আসার ডেটটা ঠিক হলে তারপরে হয়তো শেখ হাসিনা কলকাতা আসবেন। কারণ মার্কো রুবিও বলেছেন তিনি শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চান, এই তারেক রহমানের সরকারকে উৎখাত করার ব্যাপারে। যেমন জয়শঙ্করের সঙ্গে কথা বলবেন তিনি,
তেমনি শেখ হাসিনার সঙ্গেও কথা বলার ইচ্ছে প্রকাশ করেছেন। এখন মার্কো রুবিওর যতক্ষণ না পর্যন্ত ভিজিটটা কনফার্ম হচ্ছে, মানে কবে আসছেন, ততক্ষণ পর্যন্ত শেখ হাসিনার প্রোগ্রামটা ঠিক করা যাচ্ছে না। এইখানেই একটা গোল বেঁধেছে। তারপরে আবার কি, এদিকে আছে মায়ানমার এবং আরাকান আর্মি। এখানে তিনটে পক্ষ আছে। একটা তো হচ্ছে রাশিয়া, তার ইনভেস্টমেন্ট রয়েছে। একটা ভারত, তার কালাদান প্রজেক্ট আছে। আর একটা হচ্ছে চীন, তার বিআরআই প্রজেক্ট আছে। ফলে এখানে একটা ত্রিমুখী একটা, মানে কি বলবো, এটা ত্রিমুখী, আমার শব্দ চয়নে মাঝে মাঝে গন্ডগোল হয়, মাফ করবেন। ত্রিমুখী ব্যবস্থাপনা একার দিকে ঝোল টানবে, সেই নিয়ে এখন কিন্তু দড়ি টানাটানি হচ্ছে, কে কতটা আদায় করে নিতে পারে। তার জন্য যেমন আরাকান আর্মির সঙ্গে কথা বলা হচ্ছে, তেমনি একই সঙ্গে জুনটার সঙ্গেও কথা বলা হচ্ছে। এই তিন পক্ষই কিন্তু কথা বলে যাচ্ছে, রাশিয়া, চীন, ভারত। ভারতের পক্ষে অ্যাডভান্টেজ যেটা হলো সেটা হচ্ছে আমাদের ওই চট্টগ্রাম অঞ্চলে একটা শান্তি বাহিনী রয়েছে বৌদ্ধদের, আর শান্তি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির একটা সখ্যতা রয়েছে। শান্তি বাহিনী, আরাকান আর্মি একসঙ্গে। ভারত চাইছে শান্তি বাহিনীকে দিয়ে আরাকান আর্মিকে কন্ট্রোল করতে। সেক্ষেত্রে আরাকান আর্মির যা সহযোগিতা লাগার সেদিকে ভারত সেদিকে কাজ করছে, এবং পাশাপাশি জুনতা সরকারের সঙ্গে সমানভাবে কাজ করে যাচ্ছে, মানে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছে। সমগ্র পরিস্থিতিটা আর কি ওই মানে জায়গার একটু ঘোলাটে হয়ে আছে। তার মধ্যে আবার আমেরিকার স্বার্থ রয়েছে। কিন্তু এখানে এই তিনটে রাষ্ট্র কেউই চাইছে না, এবং ইনক্লুডিং মায়ানমার, যে ওখানে একটা জমি নিয়ে, মানে মিজোরাম বা ভারতের একটা অংশের জমি নিয়ে, আর আপনার ওই কি বলে মায়ানমারের এক অংশের জমি নিয়ে, বাংলাদেশের একটা অংশের জমি নিয়ে ওখানে একটা খ্রিস্টান রাষ্ট্র করার, যেটা ট্রাম্পের একটা গোপন ইচ্ছে এবং সিআইএরও গোপন ইচ্ছে বহুদিনের এটা। তো সেটা নিয়েও ট্রাম্প একটুখানি চীনের সঙ্গে কথা বলবেন, এর তেল মারামারি করবেন, কিন্তু চীন তো রাজি হবে না। আর এই যে বাংলাদেশের তারেক রহমান সরকার যে লাফাচ্ছে যে ওই তিস্তা জল প্রকল্পে চীন আসবে, চীন এলে পরে ওইখানে চীন বিনিয়োগ করবে বা করে দেবে কাজটা, চীন ভারতকে চটাবে না। আমি বলছি, লিখে রেখে দিন, চীন কখনো ওই তিস্তা প্রকল্পের মধ্যে ঢুকবেই না। এবার আসি শেখ হাসিনার কথা। শেখ হাসিনা কলকাতায় আসছেন সম্ভবত, আমি এখনো ঠিক হয়নি, যদি 22 তারিখের পর মার্কো রুবিও আসে তাহলে উনি 15 থেকে 17-র মধ্যে আসবেন। যদি 22 তারিখের পর মার্কো রুবিও ভারতে আসেন নয়াদিল্লিতে, তাহলে উনি 15 থেকে 17-র মধ্যে কলকাতা আসবেন, দুদিন থেকে উনি ফিরে যাবেন। আর যদি মার্কো রুবিও 15 তারিখে আসেন, তাহলে সেক্ষেত্রে শেখ হাসিনার এই কলকাতা আসাটা একটু পেছোতে পারে। কিন্তু কলকাতা আসার ব্যাপারে এটা নিশ্চয়তা পাওয়া গেছে, তিনি কলকাতা আসছেন। আর ভারত চাইছে হাসিনাকে কলকাতায় আনলে পরে বিএনপির ওপরে, জামাতের ওপরে একটা চাপ সৃষ্টি হবে। একই সঙ্গে আওয়ামী লীগ কর্মীরা উজ্জীবিত হয়ে উঠবেন যে আমাদের সীমান্তের ওপারেই আমাদের নেত্রী রয়েছেন, যখন তখন ঢুকে আসবেন এবং ঢুকেও যাবেন। আমি বলেছি না, বহুদিন আগে থেকে আমি বলছি, ভারতবর্ষ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে ওইখানে বসাবে যদি এটা মোদি ঠিক করে থাকেন, তাহলে কারুর বাবার সাধ্য নেই সেটাকে উল্টোবে। কারুর বাবার সাধ্য নেই, উনি করবেন তো করবেনই। সেটা হয়তো সময় লাগছে, কিন্তু করবেন তো করবেনই।
ফলে এখন কবে এই ডেটটা ঠিক হয় তার উপরে কিন্তু সমস্ত কিছু নির্ভর করছে। আপনারা কখনোই ধরে নেবেন না আজকে আমি বলছি বলে কালকেই উনি কলকাতা চলে আসছেন, এটা কিন্তু কখনোই মনে করে নেবেন না। আমি বলেছি, খবর পেয়েছি, কালকে যেটুকু খবর পেয়েছি সেটুকুই আপনাদের বললাম। তবে কলকাতা আসছেন এটাও নিশ্চিত, ডেট এখনো জানা যায়নি। জানলেই আমি আপনাদের সবাইকে জানিয়ে দেবো উনি, তখন আপনারা বুঝতে পারবেন কি হচ্ছে। সবাই ভালো থাকবেন। সারা পৃথিবীর দৃষ্টি এখন চীনে। হঠাৎ করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফরে এসেছেন। তিনি এমন একটা সময়ে চীনে এসেছেন যখন আমেরিকা ইরানের সাথে যুদ্ধরত, এবং সেই যুদ্ধে চীন ইরানকে পরোক্ষভাবে সমর্থন করছে। সুতরাং এই পরিস্থিতিতে চীন সফরে আসলে ট্রাম্প কি চান, আজকে সেটি নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত সাথে থাকবেন। এর আগেও বলেছি যে ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা খুব একটা স্বস্তিতে নেই। ঠিক এই অবস্থায় প্রায় 1 দশক পরে কোনো মার্কিন প্রেসিডেন্ট বেজিং সফরে এলেন, এবং যেটা বললাম যে খুবই ক্রুশিয়াল মোমেন্টে তিনি এসেছেন। এই সফরে তিনি আসলে কি চান, তার সফর সঙ্গী কিন্তু অনেকেই আছেন, এলন মাস্ক থেকে শুরু করে অনেকেই আছেন, কিন্তু আসলে এই সফরে কি চান এটি নিয়ে আলোচনা যেমন চলছে। এটা কি বাণিজ্য যুদ্ধের অংশ, এটা কি কোনো ধরনের সমঝোতা, বিশ্বের 2 সুপার পাওয়ার তারা কি নিজেদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং করতে চায়, এসব নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন আমাদের সূত্র জানাচ্ছে যে এই সফরটি মূলত ট্রাম্প এসেছেন ইরান বিষয়ে একটা সমঝোতায় পৌঁছতে, এবং তারা চীনের একটা ইন্টারফারেন্স চায়। ওদিকে পাকিস্তানের মধ্যস্থতায় তারা ইরানের সাথে কোনো সমঝোতায় পৌঁছতে পারছে না। সুতরাং এই অবস্থায় তারা চীনের একটা ভূমিকা চায়। এর বাইরেও এই আরো কিছু ইস্যুস রয়েছে, বিশেষ করে বাংলাদেশে এই মুহূর্তে আমেরিকার যে প্ল্যানগুলো ছিল, এই রেজিম চেঞ্জের মধ্য দিয়ে তারা যা স্পেক করেছিল তার কতটুকু তারা অর্জন করেছে এবং কতটুকু তারা অর্জন করতে পারেনি। এর মধ্যে একটা বড় জায়গা হলো যে এই বাংলাদেশের সীমান্ত বরাবর যে মিয়ানমারের রাখাইন স্টেট আছে, সেই রাখাইন স্টেটটাকে দখল করা কিংবা আরাকান আর্মি বা অন্যান্য বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সমর্থন দেওয়া, এই সব মিলিয়ে আমেরিকার যে প্ল্যানটা ছিল সেই প্ল্যানটা অনেকটাই ঝুঁকির মুখে পড়ে গেছে। তো এই জায়গাতেও কিন্তু চীনের একটা সম্পর্ক আছে। চীন একদিকে মিয়ানমারের যে সামরিক জান্তা সরকার তাদের সাথে সম্পর্ক রাখে, পাশাপাশি এই বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গ্রুপ তাদের সাথেও কিন্তু চীনের খুব ভালো সম্পর্ক। ভারতও অনেকটা একই কৌশল নিয়েছে। এর কারণ হলো যে মিয়ানমারের কাছে যে রেয়ার আর্থ মিনারেল আছে, এই রেয়ার আর্থ মিনারেল খুবই এক্সপেন্সিভ একটা মিনারেল। চীন এই বিচ্ছিন্নতাবাদী গ্রুপকে ফান্ডিং করে এবং মূল সরকারের সাথে ভালো সম্পর্ক রেখে মূলত বলা যায় যে পানির দরে এই রেয়ার আর্থ মিনারেল কেনে। ইন্ডিয়াও একই কাজ করে, তারাও মিয়ানমার থেকে এই রেয়ার আর্থ মিনারেল কেনে, তবে চীনের চাইতে একটু বেশি দাম দিয়ে কেনে। তারপরেও দুজনই এই সুযোগটা নেয়। এই রেয়ার আর্থ মিনারেলে আমেরিকা ভাগ বসাতে চায়, এবং এই ভাগ বসানোর জন্যই কিন্তু এই যে বাংলাদেশে যে হিউম্যান করিডোর, হ্যাঁ, এটা তৈরি করে এই মিয়ানমারে ঢুকবে, আরাকান আর্মিকে হাত করে। এই এক উদ্দেশ্য হলো যে মিয়ানমারের রিসোর্সের ভাগ নেওয়া, যেটা চায়না, রাশিয়া, ইন্ডিয়া পাচ্ছে, তো আমেরিকার ভাগটা কই? কিন্তু সেই ভাগটা নিতে যে বাংলাদেশের রেজিম চেঞ্জ, তাদের যে পাপেট সরকার ইউনূস, এবং বর্তমানে যে তারেক রহমানের সরকার, সেটাও আমেরিকার পাপেট সরকার। সেটা ইতিমধ্যেই বোঝা গেছে যে আমেরিকার বিষয়ে ডক্টর ইউনূস যা যা করতে চেয়েছেন তারই কন্টিনিউশন আমরা তারেক রহমানের সরকারের আমলে দেখতে পাচ্ছি। বিশেষ করে বাণিজ্য চুক্তি, বাংলাদেশ অতিরিক্ত দামে আমেরিকার থেকে বিভিন্ন পণ্য আমদানি করছে। তো যাই হোক,
এই টেকনাফ সীমান্ত বরাবর আমেরিকা কিন্তু ভালো মার খাচ্ছে। আপনাদের মনে আছে যে আমি মাঝে মধ্যে পেকুয়া বাজারের কথা বলতাম? টেকনাফের একটা বাজার হলো পেকুয়া বাজার, কক্সবাজারের খুব কাছে। এই পেকুয়া বাজারে মোস্তফা মাঝি নামে একজন ছিলেন ব্যবসায়ী। তিনি একটি ১৯ তলা হোটেল করছিলেন। সেই হোটেলটার ২ তলা বা ৩ তলা পর্যন্ত কমপ্লিট হয়েছিল। সেখানে নিচে বিশাল পানশালা ছিল। সেখানে ফরেনাররা এসে যাতে পান করতে পারেন, ড্রিঙ্ক করতে পারেন সেই ব্যবস্থা ছিল। একদিন ভোরে দেখা গেল মোস্তফা মাঝিকে কে বা কারা খুন করে গেছে। সেই পেকুয়া বাজার কিন্তু আবার খুব অস্থির হয়ে উঠেছে। সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব অবনতি ঘটছে এবং গত ৫ই মে এবং ৯ই মে, ৫ই মে ২ জন, ৯ই মে ২ জন, এই ৪ জন ভোরের দিকে খুন হয়েছে। এই ৪ জন মানুষকে দেখে কিন্তু মনে হয়নি যে তারা খুব সাধারণ বা আমজনতা। তারা হয় বিচ্ছিন্নতাবাদী অথবা কোনো স্পাই বা জঙ্গি, তারা স্বাভাবিক কিছু না। সো এই ৪টা খুন নিয়ে কিন্তু পেকুয়া বাজারে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে এবং পুরা রিজিয়নটাই এখন একটা হযবরল অবস্থা হয়ে গেছে। সেখানে একদিকে বিচ্ছিন্নতাবাদীরা রয়েছে, আমাদের সীমান্ত রক্ষীরা তারা কি করছে জানি না, পাহাড় অশান্ত হয়ে উঠছে। এদিকে আরাকান আর্মির একজন ধর্মীয় নেতা ভন ইউ কুনচাল, তিনি আবার একটি স্ট্যাটাস দিয়ে তিনি একটি রাখাইন স্টেটের প্রপোজড ম্যাপ দিয়েছেন। সেই ম্যাপে তিনি চট্টগ্রামকে ইনক্লুড করেছেন। তার মানে কি? রাখাইন স্টেট হবে তো সেখানে চিটাগাং কি করে ইনক্লুডেড হয়? তার মানে এমন কোনো বৃহত্তর কনস্পিরেসি চলছে কিনা যে বাংলাদেশের একটা অংশকে তারা রাখাইন স্টেট বা ক্রিশ্চিয়ান স্টেট, কোথাও তারা মোট কথা বাংলাদেশকে ভেঙে ফেলবার কোনো চক্রান্ত চলছে কিনা সেটাও একটা বিষয়। তো সব কিছু মিলিয়ে ট্রাম্প এই যে চীনে আসছে, চীন মিয়ানমারের রিসোর্স ভাগ করছে, তো সবকিছু কিন্তু ইন্টারলিঙ্ক। ওদিকে ইরান যুদ্ধ তো একটা বিশাল মাথা ব্যথা হয়ে গেছে ট্রাম্পের জন্য। কারণ এই নেক্সট, বারবার বলছি যে মিড টার্ম ইলেকশন অক্টোবরে, সেই ইলেকশনে ট্রাম্পকে জিততে হবে। কিন্তু বর্তমান যে পরিস্থিতি তাতে ট্রাম্পের জেতার খুব একটা আশা আমরা দেখি না। দেশে আমেরিকার ভেতরেও তার জনপ্রিয়তা আগের চাইতে কমে গেছে। ইরান যুদ্ধে কুল নাই কিনার নাই এরকম একটা অবস্থা। কিভাবে এখান থেকে ওয়ে আউট করবে, কারণ যে শর্ত তারা দিচ্ছে ইরানকে, ইরান তা মানবে না। আবার ইরান যে শর্ত দিচ্ছে সেটাও তারা মানবে না। আবার এর মধ্যে আমরা দেখলাম যে ইরানের বিমান নাকি তারা ফুয়েল নেওয়ার জন্য পাকিস্তানে থামে। তো এটা একটা বিশাল ব্যাপার যে পাকিস্তান আমেরিকার দালালি করে, যে পাকিস্তান এই যুদ্ধে মধ্যস্থতা করছিল, তারা আবার গোপনে গোপনে ইরানের যুদ্ধ বিমানকেও জায়গা দিচ্ছে। তো আমেরিকা কিন্তু এই বিষয়টা ভালোভাবে নেয়নি। তো এই চীন সফর সবাই তাকিয়ে আছে যে এখানে কতখানি বাণিজ্যের ডিল হয়, অর্থনীতি নিয়ে কি হয়, ইরান যুদ্ধ নিয়ে কি হয়। একটা ইন্টারেস্টিং তথ্য দিই যে ট্রাম্পের সাথে তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যাচ্ছে, কিন্তু মার্কো রুবিও কিন্তু চীনে প্রবেশ নিষেধ, তার ঢোকার ব্যাপারে এর আগে ২ বার স্যাংশন দেওয়া হয়েছে। একবার তিনি মুসলিম উইঘরের বিরুদ্ধে যে নির্যাতন তার প্রতিবাদ করেছিলেন। তো এইবার মার্কো রুবিও এসেছেন। তো মার্কো রুবিও যেন বেজিং এ আসতে পারেন সেই জন্য তারা মার্কো রুবিওর বানানটা একটু ডিফারেন্ট ভাবে লিখেছে, যাতে তাদের সিস্টেমে মার্কো রুবিও যেহেতু ব্যান্ড, সেহেতু তার মার্কো রুবিওর আগে তারা একটা চাইনিজ বর্ণমালা যোগ করেছে, লু বা এরকম কিছু, এবং সেভাবেই মার্কো রুবিও বেজিং এ ঢুকছে। তো এখন দেখা যাক কি হয়, কারণ এই চীন সফরের উপরে এই মিয়ানমার, বাংলাদেশ এই 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 জায়গাটার ভবিষ্যৎও কিন্তু নির্ভর করছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাই